খাওয়া দাওয়া হই হুল্লোড় সব মিলিয়ে আসর যখন একেবারে জমজমাট, ঠিক তখনই দাদা এসে শাড়ির আঁচলে ছোট্ট টান মেরে আমাকে একপাশে ডাকলো। আমি অবাক চোখে ওর দিকে তাকাতে ও চাপা গলায় বলল, রুমকা আসতে পারবে না। পিসিমণি বলল কদিন ধরেই যেন কি হয়েছে, ঘর ছেড়ে একদম বেরোচ্ছে না, সব সময় জানলা দরজা বন্ধ করে বসে আছে। দাদার কথা বেশ অবাক হয়ে গেলাম। রুমকা আসবেন না? উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দারুণ রেজাল্ট করেছি আমি। সেই উপলক্ষে আমাদের বাড়িতে আজ খাওয়া দাওয়া হইচই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা সব এসেছে, অথচ রুমকা আসবেন না। রুমকা আমাদের আপন কাকা নন, কিন্তু তার চেয়েও বেশি বাবার কিরকম যেন ভাই হন। ওদের বাড়িটা আমাদের খুব কাছেই, মাত্র 3-4 মিনিটের পথ। একটা পুকুর পেরিয়ে যেতে হয়। ছোটবেলায় যখন খেলাধুলা করতাম তখন রুমকাই ছিলেন আমাদের কোচ। কাবাডি খেলা হোক কিংবা ব্যাডমিন্টন, রুমকা কখনোই পিছিয়ে পড়তেন না। তাছাড়া দেশ বিদেশের কত রকম খেলার কত যে খবর রাখতেন। আমার বা দাদার জন্মদিন নিয়ে মা বা বাপির তেমন উৎসাহ না থাকলেও রুমকা কোথা থেকে এসে একেবারে হই হই কাণ্ড বাজিয়ে দিতেন। কখনো আমাদের জন্মদিন ভুলে যাননি। আমার ডাকনাম ঝিনি, কিন্তু রুমকা সব সময় আমাকে ঝুনঝুনি বলে ডাকেন। বলেন, ঝুনঝুনির মধ্যে একটা তালের ব্যাপার আছে। আমার আর দাদা স্কুলের পড়াশোনায় রুমকা ছিলেন বিনা মাইনের গৃহশিক্ষক। যখন তখন এসে পড়াতে শুরু করে দিতেন, কিন্তু ওর কাছে পড়তে কখনো আমাদের খারাপ লাগতো না। বাপি তো সব সময় মাকে বলতেন, রমণী রঞ্জন যতদিন আছে না ততদিন ওদের লেখাপড়া নিয়ে কোনো চিন্তা নেই। এই হলো রুমকা, অথবা রমণী রঞ্জন সিনহা। লম্বা ফর্সা চেহারা, টান টান শক্তপোক্ত শরীর, কপাল স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি চওড়া, সাদা কালো চুল ব্যাকব্রাশ করে আঁচড়ানো, চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে ফুল হাতা শার্ট, হাত ধুতি। গত 10-12 বছর ধরে আমি আর দাদা মানুষটাকেই একই রকম দেখেছি। রুমকা বিয়ে করেনি, অল্প বয়সে বিধবা হওয়া দিদিকে নিয়ে থাকেন। দিদির কোনো ছেলে মেয়ে নেই। ছোট দোতলা বাড়িতে ওরা দুজন আর একজন কাজের লোক, সীতাদি। রুমকা ঠিক নিয়ম মেনে চাকরি করেননি। সবার কাছে যা শুনি তাতে এর মধ্যেই উনি গোটা 12 চাকরি পাল্টেছেন। একদিন এই বারবার চাকরি পাল্টানোর কথা জিজ্ঞেস করায় হেসে আমার বিনুনিতে আলতো টান মেরে বললেন, ঝুনঝুনি, মাথা উঁচু করে বেঁচে থাকার মধ্যে একটা আলাদা মজা আছে রে। আমার লাইফটা হলো যাকে বলে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। তবে এইবার চাকরি ছাড়ার পর রুমকা ঠিক করেছেন স্টেশনের কাছাকাছি একটা দোকান দেবেন। মাস 2 ধরে তারই খোঁজ খবর করে বেড়াচ্ছেন। দিন 10 আগে, যেদিন আমি উচ্চ মাধ্যমিকের রেজাল্টের কথা বলতে গিয়েছিলাম, সেদিনও রুমকা পড়ার বইটই ছুঁড়ে ফেলে একেবারে হাততালি দিয়ে লাফিয়ে উঠেছেন বাচ্চা ছেলের মতন। বলেছেন, এটা নিয়ে দারুণভাবে সেলিব্রেট করতে হবে, বুঝলি? সেদিন আমি তোদের গান গেয়ে শোনাবো। অথচ আজ রুমকা এলেন না। দাদাকে দিয়ে খবর পাঠিয়েছিলাম, কিন্তু ফিরে এসে যা বলল তাতে ভীষণ অবাক হয়ে গেলাম। রুমকার কি হয়েছে যে সবসময় জানলা বন্ধ করে বসে আছেন? রুমকা কি কোনো কারণে ভয় পেয়েছেন? যে মানুষটার জীবন চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, সে ভয় পেয়েছে। ঠিক করলাম আজ রাতেই রুমকার সঙ্গে দেখা করতে যাব। খাওয়া দাওয়া ইত্যাদির পালা যখন শেষ হলো তখন রাত 10টা বেজে গেছে। মাকে আর বাপিকে ব্যাপারটা বুঝিয়ে দাদাকে সঙ্গে নিয়ে রওনা হলাম রুমকার বাড়ির দিকে। বাপির সঙ্গে আসতে চাইছিলেন, কিন্তু আমি বারণ করলাম। একে তো দাদা যথেষ্ট বড়, ক্লাস 10-এ পড়ে, ওর সঙ্গে থাকছে। তাছাড়া এই তো কাছেই বাড়ি, দরকার হলে সীতাদি আমাদের এগিয়ে দেবে। মা টিফিন ক্যারিয়ারে খাবার দাবার সাজিয়ে দিলেন, আর পিসিমণির জন্য আলাদা বাক্সে মিষ্টি দিলেন। পিসিমণি খুব সাত্ত্বিক মানুষ। পুজো আর্চা গঙ্গাজল তার নিত্য সঙ্গী। এখন বর্ষার সময়, যখন তখন বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা ছাতা নিয়ে বেরোইনি। এই মাত্র তো 10-15 মিনিটের ব্যাপার। তাছাড়া টিফিন ক্যারিয়ার, টর্চ, ছাতা এসব একসঙ্গে সামাল দেওয়া ভারী মুশকিল। কাদা প্যাচ প্যাচে একটা জায়গা সাবধানে ডিঙিয়ে আমি দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা, তুই রুমকাকে আসার জন্য বলেছিলি? দাদা বলল, না, আমি বাড়িতে ঢুকতেই পিসিমণি ওই খবর দিল। তারপর বলল, তুই উপরে গিয়ে একবার ডেকে দেখ। তখন আমি দোতলার ছাদের ঘরে গেছি। গিয়ে দেখি ঘরের জানলা দরজা সব বন্ধ, শুধু ভেতর থেকে একটা খুশ শব্দ পাওয়া যাচ্ছিল। মনে হয় রুমকারই গলার আওয়াজ। তখন আমি রুমকার নাম ধরে ডাকলাম,
সঙ্গে সঙ্গে হুস হুস শব্দটা থেমে গেল। বেশ ভয় পাওয়া গলায় রুমকা চেঁচিয়ে উঠল, কে কে? গলাটা কেমন যেন পিকিউলিয়ার শোনালো জানিস। আমার একটু ভয় ভয় করছিল। কোন রকমে বললাম, রুমকা, আমি তাতা, আমাদের বাড়ি যাবে না? অমনি সব চুপচাপ হয়ে গেল, কোনো সারা শব্দ পাওয়া গেল না। আর আমি আরো 2-3 বার রুমকার নাম ধরে ডাকলাম, কিন্তু সেই নো রিপ্লাই। তখন আমি ছুটে পালিয়ে এসছি। তাতার কথা শুনে আমার অবাক হওয়ার ব্যাপারটা আরো বাড়ছিল। মাথা ঠিক মতো কাজ করছিল না। আমরা পুকুরের পাশ দিয়ে যাচ্ছিলাম। পুকুরটা জলে জলে টুইটুম্বুর। অন্ধকারে জল ভালো করে ঠাহর হচ্ছে না। 2-1 জায়গায় আলোর টুকরো ঠিকরে পড়েছে। ব্যাঙদের বর্ষা অধিবেশন এখানে আরো জোরদার। জলু বাতাসে পুকুর পাড়ের দুটো মাঝারি গাছ এপাশ ওপাশ তুলছে। একটু দূরেই রুমকাদের বাড়ি, অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে। বাড়ির কোথাও কোনো আলো চোখে পড়ছে না। এর মধ্যেই ওরা সবাই শুয়ে পড়লেন নাকি? মনের মধ্যে একটা শিরশিরে অস্বস্তি নিয়ে রুমকাদের বাড়ি পৌঁছালাম। অনেকক্ষণ দরজায় ধাক্কা দেবার পর সীতাদি দরজা খুলল। আমাদের দেখেই চোখ গোল গোল করে বলল, মা, তোমরা এত রাতে? আমি বললাম, পিসিমণি কোথায়? আর রুমকা? দিদিমণি তো পুজো করছে, ঠাকুরকে শোয়াচ্ছে, আর দাদা বাবু ওপরে বোধহয় ঘুমিয়ে পড়েছে। আমি আর দাদা ভেতরে ঢুকে পড়লাম। মিষ্টির বাক্সটা সীতাদির হাতে দিয়ে বললাম, এটা পিসিমণিকে দিও, বলো আমরা এসেছি। রুমকার ঘরে গল্প করছি। আর সময় নষ্ট না করে আমরা দোতলার সিঁড়ির দিকে এগোলাম। সিঁড়িতে একটা বাল্ব জ্বলছে, তার আলোটা কেমন ঘোলাটে। সিঁড়ির অর্ধেক উঠলেই বাড়ির পিছন দিকের অগোছালো বাগানটা দেখা যায়। তবে এখন অন্ধকারে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না। শুধু বাতাসে গাছের পাতার অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল। দোতলার অর্ধেকটা ছাদ আর বাকিটা রুমকার ঘর। অন্ধকার ছাদে আরো গাঢ় একতাল অন্ধকারের মতো ঘরটা একপাশে দাঁড়িয়ে। ঘরে আলো জ্বলছে কিনা বোঝার উপায় নেই, কারণ দরজা জানলা সব বন্ধ। ঘরের দরজার কাছে গিয়ে আমি রুমকা, রুমকা বলে ডাকলাম। ধাক্কাও দিলাম কয়েকবার। ঘরের ভেতরে বইটই জাতীয় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। তাতা পিছন থেকে আমার হাত ধরে টান মারল। চাপা গলায় বলল, দিদি 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 চল, দিদি চল চল, দিদি চল, চলে যা দিদি, দিদি আমার খুব ভয় করছে, দিদি চল, দিদি দিদি চল চল। আমি ওর কথা গ্রাহ্য না করে আবার ডাকলাম, রুমকা, রুমকা খোলো। কোনো সাড়া নেই। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও যখন সাড়া পেলাম না, তখন চেঁচিয়ে বললাম, রুমকা, আমি আর দাদা তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমার পরীক্ষার রেজাল্টে তুমি খুশি হওনি, তাই বুঝি নেমন্তন্নে গেলে না? কোনো জবাব এলো না ভেতর থেকে। দাদা আবার আমার হাত ধরে টান মারল, কিন্তু আমার তখন জেদ চেপে গেছে। চেঁচিয়ে বললাম, তুমি দরজা না খুললে আমরা দুজন সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবো, বৃষ্টিতে ভিজবো, দেখে তুমি কতক্ষণ বন্ধ করে থাকো। এমন সময় মেঘ ডেকে উঠল। বিদ্যুতের রেখা ঝলসে গেল আকাশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। আর প্রায় একই সঙ্গে খটাস করে খুলে গেল রুমকার ঘরের দরজা। দরজায় দাঁড়িয়ে চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির মানুষটা। কিন্তু আলো ছায়ার মাঝেও স্পষ্ট দেখতে পেলাম ওর মাথাটা বেশ ঝুঁকে পড়েছে। যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, সেই মানুষটাকে যে কি অবস্থায় দেখলাম, আমার চোখে জল এসে গেল পলকে। রুমকা, রুমকা আমার হাত ধরে পরম স্নেহে মাথায় হাত বোলালেন। বললেন, ভিজিসনি তো? আয় আয় ভেতরে আয়, আয় দাদা। রুমকার ঘরে ঢুকতেই চট করে দরজা বন্ধ করে দিলেন রুমকা। তারপর বেশ নিশ্চিন্ত ভঙ্গিতে বিছানায় গিয়ে বসলেন। মাথাটা কিন্তু সামান্য ঝুঁকেই রইল। রুমকার ঘরে প্রথমেই যেটা চোখে পড়ে সেটা হলো বই। দেওয়ালের তাকে, বিছানায়, মেঝেতে এলোমেলো ভাবে রাখা অসংখ্য বই। ওর অভ্যেস হলো পেন্সিল দিয়ে বইয়ের পাতায় পাতায় অসংখ্য মন্তব্য লেখা। উনি বলেন, খুঁটিয়ে কোনো বই পড়তে হলে বইয়ের প্রত্যেকটি পাতা পড়ার সময় মনের ভাব, মতামত, মন্তব্য এসব লিখে রাখা দরকার। তাহলে বইটা মনের দাগ কেটে যায়। তাছাড়া পরে বইটা আবার পড়ার সময় ওই মন্তব্যগুলো খুব সাহায্য করবে, দেখবি। রুমকার এই অভ্যেসটা আমি খানিকটা রপ্ত করে ফেলেছি। দেখেছি তাতে সত্যি পড়াশোনার সুবিধে হয়। রুমকার বিছানা নীল রঙের একটা বেড কভারে ঢাকা। তার উপরে এদিক ওদিকে ছড়িয়ে আছে 4টে বই, একটা হলুদ রঙের পেন্সিল আর একটা সাদা ইরেজার। এছাড়া
আরো একটা অদ্ভুত জিনিস পড়ে আছে বিছানায়, একটা ছোট লাঠি। ঘরের ডান দিকের দেওয়ালে ঘেঁষে রাখা একটা মাঝারি টেবিলের উপরে আমি টিফিন ক্যারিয়ারটা নামিয়ে রাখলাম। চোখের জল মুছে রুমকাকে দেখলাম ভালো করে। রুমকার সারা শরীরে কেমন এক অবসন্ন ভাব, ফর্সার রং কিছুটা মলিন মনে হলো। কপালে আর চোখের নিচে ভাঁজও যেন অনেক বেশি। পরনের গেঞ্জি আর পাজামা অন্যদিনের মতো পরিপাটি নয়। রুমকা আমার দিকে তাকালেন। ওর উজ্জ্বল চোখে কেমন এক ভয়ার্ত আকুল ভাব। আমার বুকের ভেতরটা মুচড়ে উঠল। দাদা কখন যেন আমার হাত আঁকড়ে ধরেছে। বুঝলাম ও ভয় পেয়েছে। এই রুমকাকে ও চিনতে পারছে না। আমার কাছেও এই মানুষটা অচেনা। রুমকা বললেন, বস, তোরা বস। ঘরে একটা টুল, একটা বেতের মোড়া আর একটা চেয়ার রয়েছে। আমি বিছানায় রুমকার প্রায় মুখোমুখি গিয়ে বসলাম। তাতা মোড়াটা আমার কাছে টেনে নিয়ে এসে বসল। রুমকা একটু হাসার চেষ্টা করলেন, বললেন, ঝুনঝুনি, তোর রেজাল্টের খাওয়া দাওয়া হইচই কেমন হলো? আমি বিছানায় রাখা লাঠিটা দেখিয়ে জিজ্ঞেস করলাম, পড়াশোনা করতে তোমার আজকাল লাঠি লাগছে নাকি? রুমকা কেমন যেন অপ্রস্তুত হয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, না রে, লাঠিটা নিয়েছি। হঠাৎই চুপ করে গেলেন। আমার রাগ হলো। অভিযোগের সুরে বললাম, তুমি তো আমাদের সেই ছোটবেলা থেকে সত্যি কথা বলতে শিখিয়েছ, আর তুমি নিজেই সত্যি কথা বলতে ভয় পাচ্ছ। ঠিক করে বলো তো তোমার কি হয়েছে? ঘর ছেড়ে বেরোচ্ছ না কেন? হ্যাঁ, দরজা জানলা বন্ধ করে বসে আছো, কি ব্যাপার বলো তো তোমার? রুমকা জেদ করে ঘাড় বাঁকিয়ে শক্ত হয়ে বসে রইলেন। আমি তাতার দিকে ফিরে বললাম, তাতা, ঘরের জানলা দরজাগুলো খুলে দে তো। ইলেকট্রিক শক খাওয়া মানুষের মতো ছিটকে উঠে দাঁড়ালেন রুমকা। ওর চোখে মুখে পলকে নেমে এসেছে গাঢ় আতঙ্কের ছায়া। ভয়ার্ত গলায় প্রায় চিচিয়ে উঠে বললেন, খুলিস না, খুলিস না, খুলিস না, খুলেই ওগুলো ভেতরে ঢুকে পড়বে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, ওগুলো ওগুলো মানে? মাছি, 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 ওগুলো ঘরে ঢুকে পড়বে। প্রায় হাঁপাতে হাঁপাতে বললেন রুমকা। তারপর ধপাস করে বসে পড়লেন বিছানায়। ডান হাতের শক্ত মুঠোয় তুলে নিলেন লাঠিটা। ঘরের চারপাশে অনুসন্ধানী নজর বুলিয়ে নিলেন একবার। বিছানায় লাঠিটা রাখার মানে এবার বুঝতে পারলাম আমি। কিন্তু লাঠি দিয়ে মাছি তাড়াতে এত মরিয়া কেন রুমকা? আমি ওকে সাহস জোগানোর জন্য বললাম, মাছিতে এত ভয় পাচ্ছ কেন রুমকা? মাছি কি তোমাকে খেয়ে ফেলবে? এপাশ ওপাশ মাথা নাড়লেন রুমকা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই বুঝবি না ঝুনঝুনি, এই সাধারণ মাছি নয়। মৌমাছি? আমি পরিবেশটা হালকা করার জন্য বললাম। কিন্তু রুমকা হাসলেন না। আমার দিকে ভয়ের চোখে তাকিয়ে চাপা গলায় বললেন, মৌমাছি নয়, পুরোনো দিনের মাছি। পুরোনো দিনের মাছি? তার মানে? হাতের লাঠিটা বিছানায় রেখে বিষণ্ণ হাসলেন রুমকা। অস্পষ্ট স্বরে বললেন, বললে কেউ বিশ্বাস কর। আমি করব। তুমি বলো, সব তোমাকে বলতেই হবে। কেন তুমি কদিন ধরে এমন করছো? কি হয়েছে তোমার? আমার জেদ রুমকা জানেন, তাই এমন ভাবে উনি বিছানায় গুছিয়ে বসলেন যে আমি বুঝতে পারলাম সব কিছু খুলে বলার জন্য উনি মনে মনে নিজেকে তৈরি করছেন। রুমকার মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ওর ভেতরে ভেতরে যন্ত্রণার একটা তোল পাহাড় চলছে। আমার ভীষণ মায়া হচ্ছিল। আচমকা বাজ পড়ার শব্দে আমাদের কানে যেন তালা লেগে গেল। মেঘের গুড়গুড় শব্দ মিলিয়ে যেতেই বৃষ্টির শব্দ শুনতে পেলাম। ঘরের পাখাটা ফুল স্পিডেই ঘুরছে, কিন্তু জানলা দরজা সব বন্ধ থাকায় কেমন একটা গুমোট ভাব। তোদের সব বলছি, কিন্তু কিন্তু আর কাউকে এই কথা বলিস না, তাহলে ওরা আমাকে সবাই পাগল ভাববে। আমি ঘাড় নেড়ে কথা দিলাম। তাতা বলল, না না না, কাউকে বলবো না রুমকা, মরে গেলেও বলবো না, না, প্রমিস। বলবি না তো? ঠিক আছে, শোন তাহলে। বেশ কয়েকবার ঘরের এপাশ ওপাশ দেখলেন রুমকা। তারপর হাতে হাত ঘষে কিছু একটা মনে করার চেষ্টা করে থেমে থেমে বলতে লাগলেন, আমার বই পড়ার নেশার কথা তো তোরা জানিস, আর এও জানিস যে বই পড়ার সময় আমি বইয়ের মার্জিনে পেন্সিল দিয়ে নোট লিখি। একজন ফ্রেঞ্চ ম্যাথমেটিশিয়ান পিয়ার দে ফার্মার এরকম নোট লেখার অভ্যেস ছিল জানিস। 1621 সালে তিনি আর এক ম্যাথমেটিশিয়ান ডায়োফ্যান্টাসের লেখা অ্যারিথমেটিকা নামের একটি বই কিনেছিলেন। সেই বইয়ের মার্জিনে তিনি এমন একটি মন্তব্য লিখে গিয়েছিলেন যা থেকে ফার্মার্স লাস্ট থিওরেম নামে একটি উপপাদ্যের জন্ম হয়।
এই উপপাদ্যটা প্রমাণ করতে অঙ্কবিদদের 327 বছর লেগে গিয়েছিল। 327 ইয়ার্স। কথা বলতে বলতে আমার মনে হলো রুমকা নিজের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছেন। তা না হলে উনি মাছির কথা থেকে ম্যাথমেটিশিয়ানের কথায় যেতেন না। ঘরের টিউবলাইটের আলো এক পাশ থেকে রুমকার কপালে এসে পড়েছে। চকচকে সেই জায়গায় একটা শিরা ফুলে রয়েছে। যাকে ফার্মার কথা থাক, আমার কথা বলি। রুমকা আবার বলতে শুরু করলেন। বইয়ের মার্জিনের নোট লেখার জন্য আমি একসঙ্গে 1 ডজন করে পেন্সিল কিনে রাখি। সেগুলো শেষ হয়ে যখন একটা পেন্সিলে এসে ঠেকে, তখন আমি কলকাতা থেকে আবার নতুন 1 ডজন পেন্সিল কিনে নিয়ে আসি। ঝুনঝুনি তো জানিস, ওই কোহিনূর পেন্সিল আমার বরাবরই বেশি পছন্দ। কলকাতায় গিয়ে কলেজ স্ট্রিট পাড়ার পটুয়াডোলার একটা পাইকারি খাতা পেন্সিলের দোকান থেকে আমি সব সময় ওই কোহিনূর পেন্সিল কিনি। শুধু পেন্সিল কেন, কাগজ, ইরেজার এসবও আমি ওই দোকান থেকেই কিনি। ঠিক 7 দিন আগে আমি কয়েকটা কাজে কলকাতায় গিয়েছিলাম। আগের পেন্সিলগুলো শেষ হয়ে গিয়ে ওই একটাই এসে ঠেকেছিল। তাই কলেজ স্ট্রিট পাড়ায় এসে ঠিক করলাম 1 ডজন পেন্সিল কিনে নিয়ে যাব। সেদিনটা ছিল মেঘলা। দুপুর 2টো নাগাদ আমি পটুয়াটোলার সেই দোকানটায় গেলাম, আর তারপর থেকে যত সব অদ্ভুত ব্যাপার শুরু হলো। রুমকা থামলেন, কপালে হাত বুলিয়ে বোধহয় ঘাম মোছার চেষ্টা করলেন। চোখের চশমাটা অকারণেই বার কয়েক নাড়াচাড়া করলেন। দাদা কৌতূহলের গলায় জিজ্ঞাসা করল, কি শুরু হলো? রুমকা কয়েকবার ঢোক গিলে বলতে শুরু করলেন। দোকানটার নাম গ্লোব কনসার্ন। মাঝারি মাপের একটা রংচঙের সাইনবোর্ডে শৌখিন হরফে নাম লেখা। দোকানটার সুনাম যথেষ্টই আছে, কারণ গলির মধ্যে হলেও সেখানে সবসময় খদ্দেরের ভিড় লেগেই থাকে। কিন্তু সেদিন দোকানটার কাছাকাছি গিয়েই আমি খানিকটা তাজ্জব হয়ে গেলাম। দুপুরের মেঘলা আকাশ থেকে অদ্ভুত একটা আলো চারপাশে ছড়িয়ে পড়েছিল। সেই অপার্থিব আলোয় দেখলাম দোকানটার সামনের পিচের রাস্তাটা একেবারে পাল্টে গেছে। কোথায় সেই খানাখন্দে ভরা ময়লা পিচের পথ, তার বদলে মসৃণ পরিষ্কার এক সান বাঁধানো চত্বর চোখে পড়ল আমার। ওই চত্বরটা গলির তুলনায় মাপে অনেক বড়। আমি অবাক হয়ে এপাশ ওপাশ দেখতে লাগলাম। ঠিক তখনই আর একটা অদ্ভুত ব্যাপার আমি খেয়াল করলাম। দোকানটা এমন এলাকায় যেখানে শব্দের ঝালাপালা সারাক্ষণ লেগেই আছে। তারপর এই ট্রামের ঘড়ঘড়, বাস গাড়ির শব্দ, রিক্সা, সাইকেল ভ্যান, বইয়ের স্টল, মুটে পথচারী, কি নেই সেখানে। সেদিন ওই শান বাঁধানো চত্বরে পা দেওয়া মাত্রই চারপাশের হরেক রকম শব্দ এক পলকে কোথায় যেন মিলিয়ে গেল। সব চুপচাপ, যেন ভুল করে কোনো উপাসনা স্থল বা মন্দিরে পা দিয়ে ফেলেছি। একটু দূরে আমি দোকানটা দেখতে পাচ্ছিলাম, তবে গ্লোব কনসার্নের সাইনবোর্ডটা চোখে পড়ল না। তার বদলে রং চটা লম্বা একটা সাইনবোর্ড দেখতে পেলাম। তার অক্ষরগুলোর এমনই দুর্দশা যে ভালো করে কিছু পড়া যাচ্ছে না। তাছাড়া সবকিছু কেমন ঝাপসা লাগছিল আমার চোখে। দোকানটার দুপাশে নকশা কাটা 2টো থাম, তাদের গায়ে খোদাই করে কি সব যেন লেখা। তবে ডান দিকের থামে একেবারে শেষ লাইনে 1906 সংখ্যাটা লেখা ছিল। এটা মনে আছে আমার। আমি খানিকটা ইতস্তত ভাবে পা ফেলে দোকানে গিয়ে ঢুকলাম। অবাক হয়ে দিলাম যে দোকানটা খাতা, পেন্সিল, কাগজ এসবে একদম ঠাসা থাকে, সেটা একেবারে খাঁকা করছে। আর দোকানটাকেও বেশ অন্যরকম লাগছে। সামনে পালিশ করা কাঠের লম্বা কাউন্টার, কাউন্টারের ওপাশে কেউ নেই। দোকানের মালিককে আমি চিনি, মানে মুখ চিনি। পেটে মতো, মাথায় টাক, ধুতি পাঞ্জাবি পরেন, পান খাওয়ার অভ্যেস আছে, তো তাকেও কোথাও দেখলাম না। আর যে 3জন সেলসম্যানকে দোকানে বরাবর দেখেছি, তাদেরও কোনো পাত্তা নেই। দোকানের ভেতরে যেসব র্যাক দাঁড় করানো রয়েছে, সেগুলো প্রত্যেকটা খালি। দোকানের পেছন দিকের দেয়ালে একটা বড় পেট্রোলাম ঘড়ি চোখে পড়লো আমার। একটা পেঁচানো তারের সঙ্গে ধাতুর পিণ্ডটা ঝুলছে, আর ঘড়িটার সব কলকবজা একটা কাচের গ্লোবের মধ্যে বসানো, ফলে বাইরে থেকেই যন্ত্রপাতির নড়াচড়া, কাজকর্ম সবকিছুই দেখা যাচ্ছে। ঘড়িটা দেখেই বেশ পুরনো মনে হচ্ছিল। পরে বইপত্র পড়ে জেনেছি ওই ঘড়ি কম করেও 150 বছরের পুরনো। এগুলোকে বলা হতো 400 ডে ক্লক, কারণ একবার দম দিলে এই ঘড়ি 400 দিন চলত। সে সময় এই ঘড়িগুলো ইউরোপ আর আমেরিকায় খুব পপুলার ছিল। এত পুরনো পেন্ডুলাম ঘড়ি এই দোকানে কোথা থেকে এলো কে জানে। তাছাড়া
দোকানেও তো কাউকে দেখতে পাচ্ছি না। বেশ কিছুটা সময় চুপচাপ দাঁড়িয়ে কেটে গেল। ওই নিস্তব্ধ পরিবেশে আমার কথাগুলো কেমন একটা অদ্ভুত ভাবা প্রতিধ্বনি তুলল। তো কোনো সাড়া শব্দ পেলাম না, আর কাউকে দেখতেও পেলাম না। আমি এপাশ ওপাশ নজর চালিয়ে দোকানদারকে খুঁজছি। হঠাৎই দেখি ঠ্যাঙা মতন একজন মানুষ কাউন্টারের উপাসে আমার মুখোমুখি দাঁড়িয়ে। এই মানুষটা কোথা থেকে আচমকা এসে উদয় হলো তা বলতে পারবো না, তবে একে আমাকে কখনো দোকানে দেখিনি। লোকটি বেশ লম্বা আর রোগা, গাল দুটো বসে গিয়ে দুটো গর্ত তৈরি হয়ে গেছে, আর কপালে অনেকগুলো ভাঁজ। মাথায় চুল প্রায় নেই বললেই চলে। দু চোখে সুরমা জাতীয় কিছু একটা লাগানো, আর তার জন্য চোখ দুটোকে চেরা গর্ত বলে মনে হচ্ছে। বয়স 70-70 হবে। পরনে ঘিয়ে রঙা স্যাটিনের ফুল হাতা জামা, তাতে বুকের বাদিক ঘেঁষে বোতামের শাড়ি নেমে গেছে, আর চওড়া পাড় শান্তিপুরে ধুতি বেশ যত্ন করে কোঁচানো। লোকটির গোটা মুখ আর হাত বেশ ফ্যাকাশে, যেন হোয়াইট ওয়াশ করা। ঠোঁটি জোড়া টুকটুকি লাল। সে বিড়বিড় করে কি যেন বললো আমাকে, কিন্তু কিছুই শুনতে পেলাম না জানিস। শুধু দেখলাম জিভ আর মুখের ভেতরটা ঠোঁটের মতোই টকটকে লাল, যেন এইমাত্র এক বোতল আলতা গিলে এসেছে। লোকটিকে ঘিরে অদ্ভুত এক আবছা কুয়াশা নড়ে চড়ে বেড়াচ্ছিল, আর বর্ষার কুমোটের মধ্যেও আমার একটু শীত শীত করছিল। আমি হতভম্ব চোখে মানুষটাকে দেখছিলাম। লোকটি যেন হাওয়ায় বেশি আমার কাছে এগিয়ে এলো। আমাদের দুজনের মাঝে তখন শুধু ওই কাঠের কাউন্টার। লোকটির ঠোঁট নড়ে উঠল আবার। বোধহয় জিজ্ঞেস করলো, কি চাই? আমি ইতস্তত করে 1 ডজন কোহিনূর HB পেন্সিলের কথা বললাম। এমন সময় 2-3 জনের কান্নার শব্দ আমার কানে এলো। কয়েকজন মহিলা দোকানের আড়ালে কোথাও বসে বুক চাপড়ে মরা কান্না কাঁদছে। কান্না ভারী অদ্ভুত, কারণ এক একটা টান প্রায় 2-3 মিনিট করে চলছে। তার মাঝে দম নেবার জন্য কেউ একটু থামছে না। কান্নার শব্দের সঙ্গে সঙ্গে খোল করতালের শব্দ হালকাভাবে কান, আর সেই সঙ্গে অগুরুর মতো গন্ধাও যেন টের পেলাম। বৃদ্ধ দোকানদার পেন্সিল নিয়ে আসার জন্য দোকানের পেছন দিকে কোথায় যেন মিলিয়ে গেল। তখনই দোকানের ভেতর দিকে মেঝেতে কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা আমার নজরে পড়ল। রুমকা দম নেবার জন্য একটু থামতেই আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম, কিসের খাঁচা রুমকা? রুমকা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানি না, তবে তার ভেতরে কিছু একটা ছিল, কারণ সেটা নড়ছিল। খাঁচার ফাঁক ফোকর দিয়ে বোধহয় মাথা বাড়াচ্ছিল, ফলে কালো কাপড়টা বারবার এদিক ওদিক উঁচু হয়ে উঠছিল। খাঁচার ভেতর থেকে একটা ফোঁস ফোঁস শব্দ আর ডানা চাপটানোর শব্দ শোনা যাচ্ছিল। কিন্তু আগেই তো বলেছি, প্রত্যেকটা শব্দ কেমন ভাপা, আর তার অদ্ভুত এক প্রতিধ্বনিময় রেশ কেমন যেন নেশা ধরিয়ে দিচ্ছিল। একটু পরেই দোকানদার কাউন্টারের কাছে এলো। তার মুখ আরো বিবর্ণ, আরো ফ্যাকাশে। ভাবলে সেই মুখ দেখে বোঝা যায় কান্না টান্নার শব্দ সে মোটেও শুনতে পাচ্ছে না, অথবা শুনতে পেলেও আমল দিচ্ছে না। লক্ষ্য করলাম তাকে ঘিরে এখনো সেই রহস্যময় কুয়াশা, আর সেই সঙ্গে একটা নতুন জিনিসও চোখে পড়ল। 4-5টা ডুমো ডুমো নীল মাছি তার মাথার কাছে বনবন করছে, কখনো মুখে চোখে এসে বসছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটা মোটেই মাছিগুলোকে তাড়াচ্ছে না। ওগুলো মুখের উপরে বসে আছে তো বসেই আছে, মাছি কোথাও যাচ্ছে না। লোকটার মুখের উপর বসে আছে তো বসেই আছে, লোকটা দাঁড়াচ্ছে না। মাছিগুলো বসে আছে, কি করে সম্ভব বল? যাই হোক, লোকটা 1 ডজন পেন্সিল নির্বিকার ভাবে এগিয়ে দিল আমার দিকে। আমি টাকা দিতে ঠোঁট বেঁকিয়ে সামান্য হাসলো। এই টাকা চলবে না, পেন্সিল গুলো আপনি এমনি নিয়ে যান। না, লোকটার কথা আমি শুনতে পাইনি, তবে ওর ঠোঁট নাড়া দেখেছি, আর তাই থেকেই হয়তো কথাগুলো আন্দাজ করে নিয়েছি। সে যাই হোক, পেন্সিল গুলো মুঠো করে হাতে নেওয়া মাত্রই আমি একটা ধাক্কা খেলাম। নীল রঙের পেন্সিল গুলো বরফের মতো ঠান্ডা। তাছাড়া কোহিনূর পেন্সিল নীল রঙের হয় বলেও কখনো শুনিনি। আমি হঠাৎই ভয় পেয়ে গেলাম। দোকান ছেড়ে রওনা হয়ে গেলাম চটপট।
কয়েক সেকেন্ডের মধ্যে শালবাধারু চত্বরটা পেরিয়ে একটা পিচের রাস্তায় পা দিতেই আমার ঘোর কেটে গেল। আর সঙ্গে সঙ্গে রোজকার চেনা জানা শব্দের ঝড় ঝাঁপিয়ে পড়লো আমার দোকানে। ভালো করে চেয়ে দেখি আমি বহুদিনকার চেনা রাস্তায় দাঁড়িয়ে আছি। ওই তো লোক, ওই তো ট্রাম, বাস, গাড়ি, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, ওরা তো সবাই আছে সেই রাস্তায়। সেই একটু আগে এই রাস্তাটা। কথার মাঝে একটু ফাঁক পেয়েই দাদা জিজ্ঞেস করলো, আচ্ছা রুমকা, পেছন দিকে তাকিয়ে দোকানটা দেখতে পেলে না? রুমকা বিমূঢ় ভাবে মাথা নাড়লেন, তারপর বললেন, হ্যাঁ 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 হ্যাঁ, দেখতে পেয়েছি। সবকিছু আগের মতোই, কোথাও কোনো সান বাঁধানো চত্বর নেই। পুরোনো দোকান, লম্বা সাইনবোর্ড, নকশা কাটা থাম, কিছুই চোখে পড়ল না আমার। রুমকা শেষের দিকের কথাগুলো বিড় বিড় করে বলছিলেন। কান পেতে বেশ কষ্ট করে শুনতে হচ্ছিল। আমি রুমকার কথায় সায় দিয়ে বলে উঠলাম, ঠিক ধরেছ তুমি, গোটা ব্যাপারটাই তোমার মনের ভুল। রুমকা মাথা নাড়লেন, বললেন, না রে, মনের ভুল নয়, এর অন্তত দুটো প্রমাণ আমার হাতে রয়েছে। কি প্রমাণ? একরোখা গলায় জিজ্ঞেস করলাম আমি। পেন্সিলগুলো তোরা একবার দেখ, তাহলেই খানিকটা বুঝতে পারবি। এই কথা বলে রুমকা দেওয়ালের তাকে রাখা দুথাক বইয়ের ফাঁক থেকে কয়েকটা নীল রঙের পেন্সিল বের করে আমাদের চোখের সামনে মেলে ধরলেন। পেন্সিলগুলো নতুন, এখনো কাটা হয়নি। রুমকা বলল, কোম্পানির নামটা পড়ে দেখ। আমি আর তাতা ঝুঁকে পড়ে নামটা পড়লাম, FN গুপ্ত অ্যান্ড কোম্পানি। এই কোম্পানির পেন্সিলের কথা কখনো আমরা শুনিনি তো। ব্রিটিশ আমলে আমাদের ছোটবেলায় এই পেন্সিল চালু ছিল। FN গুপ্তদের কারখানা ছিল নর্থ ক্যালকাটায়। ইতিতে এই পেন্সিল কমপক্ষে 40 বছর হলো বাজার থেকে উঠে গেছে। এখন কোনো দোকানে এই পেন্সিল পাওয়ার কথা নয়। তাছাড়া কি? রুমকা কোনো উত্তর না দিয়ে কয়েকটা করে পেন্সিল আমার আর তাতার হাতে দিলেন। ওগুলো ধরা মাত্রই আমরা চমকে উঠে একটা ভয়ের শব্দ করে ফেললাম। ওগুলো সঙ্গে সঙ্গে ফেলে দিলাম বিছানায়। পেন্সিলগুলো যেন বরফ দিয়ে তৈরি। এটাই বলতে চাইছিলাম, সেই দিন থেকেই এই পেন্সিলগুলো এইরকম কনকনে ঠান্ডা। এটাই একটা প্রমাণ যে ব্যাপারটা আমার মনের ভুল নয়। উপ্কাপানো শব্দে মেঘ ডেকে উঠল বাইরে। বৃষ্টির শব্দ কয়েক গুণ বেড়ে গেল যেন। রুমকার টেবিল ঘড়িতে রাত প্রায় 11:30। আমরা বাড়ি ফিরবো কি করে কে জানে। মা বাপি নিশ্চয়ই চিন্তা করবেন, কিন্তু রুমকার দিশেহারা মুখের দিকে তাকিয়ে আমি আর অন্য কোনো কথা ভাবতে পারছিলাম না। তাতা ফস করে জিজ্ঞেস করে বসলো, আরেকটা প্রমাণ কোনটা? রুমকা নড়ে চড়ে বসলেন, চোখ থেকে চশমাটা খুলে নামিয়ে রাখলেন বিছানায়। আঙুল দিয়ে বেশ কয়েকবার চোখ ঘষলেন, নাকের গোড়াটা ম্যাসাজ করলেন। তারপর শূন্য দৃষ্টিতে ঘরের সিলিং এর দিকে এপাশ ওপাশ তাকিয়ে তাতার প্রশ্নের জবাব দিলেন, ওই মাছিগুলো, ওগুলোই দ্বিতীয় প্রমাণ যে সেদিন আমি ভুল দেখি। আমি আর থাকতে না পেরে বললাম, রুমকা, তুমি নিশ্চয়ই সেদিনের ব্যাপারটা নিয়ে বেশি ভেবেছ। তুমি যদি ভুল না দেখে থাকো তাহলে সেই অদ্ভুত দৃশ্যটার কি মানে হতে পারে বলো? একটা কিছু মানে তো নিশ্চয়ই থাকবে, তাই না? রুমকা মাথা নাড়লেন একমত হয়ে। চশমাটা চোখে দিয়ে আর মোড়া ভেঙে একটু অন্যরকম ভাবে বসলেন। তারপর বললেন, সেদিনের ব্যাপারটা নিয়ে আমি বোধহয় কম করেও কয়েক হাজার বার ভেবেছি রে ঝুনঝুনি। তাতে যে মানেটা বারবার বেরিয়ে আসতে চাইছে সেটা খুব একটা ভালো নয়। শুনলে তোদের মন খারাপ হয়ে যাবে। আমি জেদি গলায় বললাম, হোক মন খারাপ, তোমাকে বলতেই হবে। তুমি একা একা এরকম কষ্ট পাচ্ছ, আমার একটু ভালো লাগছে না রুমকা। তাহলে শোন, আমার যা মনে হয়েছে বলছি। রুমকা ধীরে ধীরে বলতে শুরু করলেন, আমাদের মহাবিশ্বে যে সময়ের স্রোত, তারই কোথাও একটা গরমিল হয়ে গিয়েছিল সেদিনের সেই মেঘলা দুপুরে। এ ধরনের ব্যাপারকে অনেকে টাইম স্লিপ বলে। এই টাইম স্লিপের জন্য হয়তো সেদিন হঠাৎ করে আমি 1906 সালে স্থাপিত হয়েছে এমন একটা দোকান ঘর দেখে ফেলেছিলাম। দোকানটা সবকিছুই অন্তত 50-60 বছরই পুরনো। ওই দোকানদার, পেন্সিল, খাঁচা, মাছি সবই পুরনো আমলের। সুতরাং বলতে পারিস কোনো এক ঘটনা চক্রে এখনকার সময়ের সঙ্গে পুরনো সময়ের একটা যোগাযোগ হয়ে গিয়েছিল।
তাহলে কি বলতে চাও? 50-60 বছর আগে ওই দোকানটার জায়গায় ওইরকম একটা ভুতুড়ে দোকান ছিল? আমি প্রথমটায় তাই ভেবেছিলাম, তাই ও পাড়ায় গিয়ে খোঁজ খবরও করেছিলাম, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। শুধু এটা জেনেছি এখনকার দোকানটা মাত্র 18 বছরের পুরনো। তার আগে ওখানে একটা চীনে লন্ড্রি ছিল। আচ্ছা রুমকা, মাছিগুলো ওরকম ভাবে উঠছিল কেন? এমনিতে তো মরা মানুষের মুখে ওরকম মাছি বসে। রুমকা ধীরে ধীরে মাথা দোলালেন, বললেন, সেটাই তো ভারী অদ্ভুত। আমার যা মনে হয়েছে সেটা ভালো নয়, তবু তোরা যখন জোর করছিস তখন বলি, আমার ধারণা ও দোকানদার ভদ্রলোক মানে জীবিত মানুষ ছিলেন না, হয়তো সত্য মারা গেছেন। দোকানের ভেতর থেকে সেই জন্যই হয়তো কান্নাকাটি আর খোল করতালের শব্দ ভেসে আসছিল, সেই সঙ্গে অগরুর গন্ধ, কুয়াশা আর মাছি, সব মিলিয়ে আমার মন বলছে ওই লোকটা সাধারণ মানুষ ছিল না, অন্য কিছু ছিল। তার ঠোঁট আর মুখের ভেতরটা কেন টকটকে লাল ছিল আমি বলতে পারবো না। আর কালো কাপড়ে ঢাকা ওই খাঁচায় কি ছিল তাও আমি আন্দাজ করতে পারিনি। কিন্তু যত ব্যাপারটা নিয়ে ভাবি ততই আমার ভয় করতে থাকে। সময়ের বিশাল একটা ফারাক নিয়ে আমার কিছুক্ষণের জন্য যোগাযোগ হয়েছিল পুরনো সময়ের সঙ্গে। সেখান থেকে কেমন করে জানি না পেন্সিলগুলো আর মাছিগুলো চলে এসেছে আমার কাছে। এই দুটো প্রমাণ সব সময় আমাকে ওই মেঘলা দুপুরটার কথা মনে করিয়ে দেয়। তাছাড়া তোরা তো জানিস কমাস ধরে আমি একটা দোকান খোলার কথা ভাবছি। দোকান খোলার পর আমি থাকবো কাউন্টারের ওপাশে দোকানের ভেতর। তখন টাইম স্লিপের দুর্ঘটনায় কোনো আগামী দিনের খদ্দের হয়তো এসে দাঁড়াবে আমার দোকানে, 1 ডজন পেন্সিল চাইবে। তখন হঠাৎ থেমে গিয়ে মাথার চুলের গোছা চেপে ধরলেন রুমকা। অদ্ভুত গলায় বললেন, জানিস জানিস যখন আমি এসব কথা ভাবি তখন কিরকম পাগল পাগল লাগে। মনে হয় আমি ঝুঁকে পড়ে রুমকার হাত চেপে ধরলাম। টের পেলাম ওর হাত ঘামছে। আমি বললাম, তুমি এসব আজগুবি চিন্তা ভুলে যাও, তোমার কোনো ভয় নেই রুমকা, তোমার কিচ্ছু হবে না। রুমকা অবসন্ন গলায় বললেন, বলতে হয়তো পারতাম, কিন্তু পারছি না শুধু ওই মাছিগুলোর জন্য। ওরা সুযোগ পেলেই আমার কাছে চলে আসে। আমি হাজার চেষ্টা করেও ওদের তাড়াতে পারি না। ওরা কিছুতেই আমাকে রেহাই দেবে না। আমি চুপ করে রইলাম, শুধু ভাবলাম রুমকার কোথাও ভুল হচ্ছে না তো। মাছিগুলো হয়তো সাধারণ মাছি, পুরনো দিনের মাছি নয়। চঞ্জনী, তুই কি ভাবছিস আমি জানি, সেই জন্যই তো বললাম কাউকে এই গল্প বলিস না, তাহলে সবাই আমাকে পাগল ভাববে। আর আর এই সত্যি ঘটনা কেউ ভাববে গল্প। যাকে অনেক রাত হয়ে গেছে, তোরা এবার বাড়ি যা, সেটাকে বল তোদের এগিয়ে দেবে। কোনো তো ছাতা টাতা কিচ্ছু আনিস নি, একেবারে যে ভিজে যাবি। নিচের দিদির কাছ থেকে বরং একটা ছাতা নিয়ে যা, আমি তোদের টিফিন ক্যারিয়ারের খাবারগুলো একটু চেখে দেখি। আমি আর তাতা উঠে দাঁড়ালাম। মনটা সত্যি খুব খারাপ হয়ে গেছে। রুমকা আমাদের সঙ্গে ঘরের দরজার কাছে এগিয়ে এলেন। তাতা দরজা খুলতেই বৃষ্টির ফোঁটা মেশানো ঝোলো হাওয়া ঢুকে পড়ল ঘরের ভেতরে। আকাশে বিদ্যুৎ চমকে উঠল আঁকা বাঁকা রেখায়। আর একই সঙ্গে রুমকা একটা ভয়ের চিৎকার করে উঠলেন। আমি আর তাতা ঘুরে তাকালাম রুমকার দিকে। উনি তখন পাগলের মতো দুহাত নেড়ে কি যেন তাড়ানোর চেষ্টা করছেন। একটু ভালো করে নজর করতেই টিউব লাইটের আলোয় চকচকে নীল মাছিগুলো আমরা স্পষ্ট দেখতে পেলাম। 4টে কি 5টা ডুমো ডুমো মাছি। রুমকার মাথা ঘিরে উঠছে। শত তারা খেয়েও ওরা যাচ্ছে না, যেন রুমকার গল্প শেষ হওয়ার জন্যই অপেক্ষা করছিল। চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির মানুষটার মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেছে। মাছিগুলোর ছোঁয়া থেকে বাঁচতে ঘরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছেন প্রাণ ভয়ে। আমি ছুটে এগিয়ে গেলাম রুমকার কাছে, হাত নেড়ে তাড়াতে চাইলাম মাছিগুলোকে, আর বার চেঁচিয়ে বলতে লাগলাম, ভয় পেও না রুমকা, একটুও ভয় পেও না, এগুলো তোমার কিচ্ছু করতে পারবে না। দেখো না, দেখো এক্ষুনি তাড়িয়ে দিচ্ছি। মাছিগুলো তাড়াতে গিয়ে আমি হাঁপিয়ে পড়ছিলাম।
কিন্তু তখনও ভয় পাইনি। মাছিগুলো সাধারণ মাছের তুলনায় একটু বড়, এই যা, তার বেশি কিছু নয়। কিন্তু হঠাৎ হাত নাড়তে গিয়ে দুটো মাছি আমার হাতে লাগলো, আর তার সঙ্গে সঙ্গে আমার বুকের ভেতরটা হিম হয়ে গেল। শরীরের ভেতরে একটা বরফের স্রোত বয়ে গেল। বুঝলাম রুমকা একটু ভুল বলেননি, এগুলো সত্যি পুরনো দিনের মাছি। আমি আর সইতে পারলাম না, চিৎকার করে কেঁদে উঠলাম। বিকট শব্দে বাজ পড়লো বাইরে। তাতা টুকরে উঠে ছুটে এসে জাপটে ধরলো আমাকে। ভেজা চোখের ঝাপসা নজরে ওর দিকে তাকিয়ে দেখি 3টে মাছি ওর মুখের ওপরে বসে পড়েছে। রুমকাকে ঠিক সেই দোকানদারটার মতো লাগছে।